আমার নাম মোনালিসা। বিয়ের পরে আমার বরের সঙ্গে খুব খুশি ছিলাম। আমার বরের নাম বিজয়। আমার বিয়ে হতে সবে ৪ বছর হয়েছিল। আমার একটা ২ বছরের পুত্র সন্তান ছিল। আমার ছেলে ও স্বামীকে নিয়ে অনেক সুখে ছিলাম। বিজয়ের সঙ্গে আমার লাভ ম্যারেজ হয়েছিল। বিজয়ের বাড়ি গ্রামে ছিল। কিন্তু সে আমাদের দিদার বাড়ির পাশেই থাকতো। আমাদের বিয়ে ৪ বছর পরে আমার শ্বশুর-শাশুড়ি এই বাড়িতে থাকতে এসেছিল। কিন্তু আমার বরের এরকম ব্যবহার দেখে আমি তো খুবই আশ্চর্য হয়েছিলাম। কারণ যখন থেকে আমার শ্বশুর-শাশুড়ি আমাদের বাড়িতে থাকতে এসেছিল, সেদিন থেকেই আমার বর নিজের বাবাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিল। আমার শ্বশুর-শাশুড়ি যখন এই বাড়িতে এসেছিল, আমি খুবই খুশি হয়েছিলাম এবং ভেবেছিলাম যে ভালোবাসাটা আমি ছোটবেলা থেকে পাইনি, সেটা এবার শ্বশুর-শাশুড়ির কাছেই পাবো। বিয়ের পরে আমি ও বিজয় গ্রামের বাড়ি যাইনি। আমরা এখানেই থাকছিলাম। আমাদের বিয়েতে শ্বশুর-শাশুড়ি আসতে পারেনি। শহরেই বিজয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং খুব ছোট্টভাবে আমাদের বিয়ের অনুষ্ঠানটা করেছিল। তাই শ্বশুর শাশুড়ি আমাদের বাড়ি আসায় খুব খুশি হয়েছিলাম আমি। আমার বাবা মা যেহেতু অনেক আগেই মারা গেছিল, দিদার কাছে ছোট থেকে মানুষ হয়েছিলাম। তাই ভেবেছিলাম এবার বাবা মায়ের ভালোবাসা শ্বশুর শাশুড়ির কাছ থেকেই পাবো। কিন্তু যখন থেকে আমার শ্বশুর শাশুড়ি এই বাড়িতে এসেছিল তখন থেকে আমার বর খুব রেগে থাকতো। একদিন তো আমি ও শাশুড়ি রান্নাঘরে রান্না করছিলাম। তারপর বর অনেক রেগে রান্নাঘরে এসে বলে, মা তুমি বাবাকে কেন খাবার দিয়েছো? আমি তোমাকে বারণ করেছিলাম না তাকে খেতে দিবা না? আমার বারণ করা সত্ত্বেও তুমি বাবাকে কেন খেতে দিয়েছো? আমি তো খুবই আশ্চর্য হয়েছিলাম বরের এরকম ব্যবহার দেখে। সে কিভাবে তার মায়ের সঙ্গে কথা বলছিল এবং সে কেন তার বাবাকে খেতে দিত না, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমার বর অনেক রেগে তার মাকে কথা শোনানো শুরু করে। আমার শাশুড়িও আমার বরকে দেখে ভয় পেত এবং সে তখন ভয়ে বলল, আমি তোমার বাবাকে খেতে দিইনি। বিশ্বাস না হলে তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে এসো। আমার বর তখন বলে, আমি তার সঙ্গে কথা বলবো না। আমি যেটা বলছি সেটা না করলে খুব খারাপ হবে। এরপরে যাতে আমি দেখতে না পাই বাবাকে কেউ খাবার দিয়েছে। এটা বলে সে রেগে রান্নাঘর থেকে যাওয়ার আগে আমাকে বলে দিয়ে যায়, মোনালিসা আমার খাবারটা ঘরেই নিয়ে এসো, ওখানেই খাবো। আমিও তখন ভয়ে তাড়াতাড়ি একটা প্লেটে খাবার বের করে বরকে দিয়ে আসি। শ্বশুর শাশুড়ির আসার আগে আমার বরের এরকম রাগ কখনো দেখিনি। আজকাল আমাকেও তার এরকম রূপ দেখে ভয় লাগতো এবং আমিও ভয়ে তাকে কিছু বলতে পারতাম না যে সে কেন তার বাবার সঙ্গে এরকম ব্যবহার করে, কেন তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে। যখন থেকে আমার শ্বশুর এই বাড়িতে এসেছিল তাকে একদিন এই ঘর থেকে বের হতে দেখিনি। বরকে খাবারটা দিয়ে আমি যখন আবার রান্নাঘরে যাই তখন দেখি আমার শাশুড়ি উদাস হয়ে আমার শ্বশুরের দরজার দিকেই তাকিয়ে আছেন এবং শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। আমি তার কাছে গিয়ে ঘাড়ে হাত দিয়ে বলি, মা আপনি ঠিক আছেন তো? শাশুড়ি তখন মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। আমি তখন আস্তে আস্তে শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম, আপনার ছেলে নিজের বাবার সঙ্গে এরকম ব্যবহার কেন করে? এই ব্যাপারে যদি আমার বর জানতে পারতো যে আমি শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছি, তাহলেও আমার সঙ্গেও ঝগড়া করা শুরু করে দিত। জানি না কেন আমার বর তার বাবাকে একদমই পছন্দ করতো না। কেন তাকে খেতে দিতে চায় না এবং কেন উনাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। শাশুড়ি তখন আমাকে বলেছিল, বৌমা তোমাকে এর আগেও বলেছি এই ব্যাপারে তুমি একদম নাক গলাবে না। বিজয় ওর বাবার সঙ্গে যা করছে তা করতে দাও। তুমি এই ব্যাপারে নাক গলাতে আসলে তোমাকেও বিজয়ের কাছে কথা শুনতে হবে। আমি চাই না এইসব ব্যাপারে তোমাদের দুজনের বিবাহিত জীবন খারাপ হয়ে যায়। তাই তুমি এই ব্যাপার থেকে দূরে থাকো। ওটা বিজয়ের বাবা। ওর বাবার সঙ্গে বিজয় যা করবে তা করতে দাও। আমি তখন শাশুড়ি মাকে বলেছিলাম, মা আমিও তো আপনাদের বাড়ির একটা সদস্য। আমারও তো অধিকার আছে এইসব ব্যাপার জানার। শাশুড়ি মা তখন বিরক্ত হয়ে বলেছিলেন, বৌমা তোমাকে যতটা বলছি তুমি ততটাই করো, নইলে আবার বিজয় এসে তোমাকে কথা শোনাবে। যদি জানতে পারে তুমি এই ব্যাপারে দখল আন্দাজি করছো তাহলে তোমার সঙ্গেও ঝগড়া করবে। শাশুড়ি যখন আমার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিল তখন আমি ওনাকে বুঝিয়েছিলাম এবং বলেছিলাম, ঠিক আছে আর এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করব না। তারপর শ্বশুরের ঘরের দিকে মন খারাপ করে আমিও তাকিয়ে দেখছিলাম এবং ভাবছিলাম কেন বর নিজের বাবার সঙ্গে এরকম ব্যবহার করছে। তারপর আমি নিজের রুমে বরের কাছে চলে যাই। রুমে গিয়ে দেখি বরের রাগ একটুখানি কমেছে। ভাবলাম এই সময় তার সঙ্গে একটু কথা বলবো। আমি তাকে খুব ভালোভাবে শান্তভাবে বলেছিলাম, আচ্ছা তুমি বাবার সঙ্গে এরকম ব্যবহার কেন করো? আর তুমি আজকে মায়ের সঙ্গেও খুব খারাপ ব্যবহার করেছো। তোমার এরকম ব্যবহার করা ঠিক হয়নি। মা যদি তোমার বাবাকে দুটো খাবার খেতে দেয় তাতে কি হয়েছে? যতই হোক উনি তোমার মায়ের স্বামী। আমার এসব কথা বলা মাত্রই বিজয় বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রেগে বলেছিল, চুপ করে থাকো।
তখন বর বলে, তোমাকে কতবার বলেছি এই ব্যাপারে আমার সঙ্গে কোনো কথা বলবে না। এরপরে বিজয় রেগে আর কোনো কথা বলবে তার আগেই আমি বিজয়কে বুঝিয়ে বলেছিলাম, আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, এই ব্যাপারে আমি আর তোমার সঙ্গে কোনো কথা বলবো না। ওই সময় আমার শাশুড়ির কথা মনে পড়ে যায়। আমার শাশুড়ি বলেছিল এই ব্যাপারে বিজয়ের সঙ্গে কোনো কথা বলতে গেলে সে রেগে গিয়ে হয়তো এমন কিছু একটা করে বসবে যেটাতে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে হয়তো বিবাদ সৃষ্টি হবে। ওই কথা মনে করে আমি চুপ করেছিলাম, কারণ আমি চাইনি এসব কারণের জন্য আমার ও বিজয়ের সম্পর্ক খারাপ হয়ে যাক। কারণ এর আগেও আমি এই ব্যাপারে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে আমার সঙ্গে ঝগড়া করা শুরু করে দিত। তাই ভাবলাম রেগে যদি বিজয় আমাকে ও আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমরা কোথায় যাব। তাই ভেবেছিলাম এরপর থেকে এই ব্যাপারে কোনো কথা বরকে জিজ্ঞেস করব না। শ্বশুর শাশুড়ি আসার পর থেকে সে তো আমার সঙ্গে দুটো ভালোবেসেও কথা বলতো না, সবসময় সে রেগে থাকতো। এমনকি আমার ছেলের প্রতিটা কাজকর্ম বন্ধ করে দিয়েছিল। আমার ছেলে খুব ছোট ছিল। আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসতো। উনি বাড়ির অনেক কাজে আমাকে সাহায্য করে দিতেন। আমার ছেলের শরীর খারাপ থাকলে আমার বর সেটাও খেয়াল রাখতো না। সে এত বেশি চিড়চিড়ে স্বভাবের হয়ে গেছিল যে তার সঙ্গে বেশি কথা বলতেও আমার ভয় লাগতো। তাই কিছু প্রয়োজন হলে আমি ও শাশুড়ি বাইরে গিয়ে নিয়ে আসতাম। এদিকে যখনই আমি নিজের ঘর থেকে বের হতাম তখনই আমার নজর শ্বশুরের ঘরের দিকে চলে যেত। উনি যে কতদিন থেকে খাবার খাননি তার ঠিক ছিল না, এবং ওটা ভেবে আমার খুব কষ্ট হতো। আমার বর নিজের মাকে তার বাবার ঘরে থাকতেও দিত না। আসলে যখন থেকে তারা এই বাড়িতে এসেছিল আমার শ্বশুর একটা রুমে থাকতো আর আমার শাশুড়ি অন্য রুমে থাকতো। নিজের মাকেও তার বাবার ঘরে যেতে দিত না। এখন তো বর নিজের বাবার ঘরে তালা মেরে চাবিটাকে নিজের পকেটের মধ্যে ভরে নিয়ে যায়। কারণ সে যখন জানতে পেরেছিল আমার শাশুড়ি লুকিয়ে তার বাবাকে খেতে দিত, তখন জানি না কি করে বিজয় সেটা জানতে পেরেছিল যে তার মা লুকিয়ে খাবার দিয়েছে। তখনই সে তার মায়ের সঙ্গে ঝগড়া করত এবং মাকে অনেক উল্টোপাল্টা কথা বলতো। আমি তো ভয়ে এই ব্যাপারে তাদের মাঝখানে যেতাম না, কারণ বিজয় আমার সঙ্গেও ঝগড়া করা শুরু করে দিত। এমনকি যদি শ্বশুরের ঘরে দরজার দিকেও তাকাতাম তখনও বিজয় আমাকে বলতো, ওই ঘরের দিকে কি তাকাচ্ছ, ওই ঘরে তাকিয়ে কোনো লাভ হবে না। তাই বিজয় যখন বাড়িতে থাকতো তখন শ্বশুরের ঘরে দরজার দিকে আমি ভুল করেও তাকাতাম না। আমার তো ভেতরটা খুব ছটফট করতো যে ওই লোকটা না খেয়ে কি অবস্থায় আছে, এবং খুবই কষ্ট হতো এটা ভেবে যে বিজয় তার বাবার সঙ্গে এত খারাপ ব্যবহার করছে। ছি। একদিন আমার ছেলের যখন খুবই শরীর খারাপ ছিল তখন আমি একাই তাকে হসপিটালে নিয়ে গেছিলাম, কারণ সেদিন আমার শাশুড়িরও অনেক শরীর খারাপ ছিল। এমনিতে উনি আমার সঙ্গে সব জায়গা যেতেন, কিন্তু সেদিন শরীর খারাপ থাকায় উনি আমার সঙ্গে যেতে পারেননি। তারপর আমি যখন হসপিটাল থেকে আমার ছেলেকে দেখিয়ে বাড়ি আসি তখন শাশুড়িকে এসে জিজ্ঞেস করেছিলাম, মা আপনি কি বাবাকে খেতে দিয়েছেন? শাশুড়ি তখন মাথা নাড়িয়ে বলেছিল, না দিইনি। তারপর আমি শাশুড়ির রুম থেকে বেরিয়ে চলে আসি। তার কিছুক্ষণ পরে দেখি শাশুড়ি রান্নাঘরে গিয়ে খাবার বের করে শ্বশুরের ঘরের দিকে নিয়ে যাচ্ছেন। ওটা দেখার পরে আমিও তখন একটু শান্তি করে দুপুরের খাবারটা খেতে পেরেছিলাম। ঠিক সেই সময় আমার বর ঘরে ঢুকে যায় এবং তাকে দেখে ভয়ে আমার তো চোখ দুটো বড় বড় হয়ে যায়। আমার শাশুড়ি যখন বুঝতে পারে তার ছেলে চলে এসেছে তখন সে তাড়াতাড়ি শ্বশুরের ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু বিজয় তখন দেখে নিয়েছিল এবং ওর মায়ের সঙ্গে তৎক্ষণাৎ ঝগড়া শুরু করে দিয়েছিল। তখন সে বলে, তোমরা যখন আমার কোনো কথা শুনবেই না তাহলে তোমরাই এই বাড়িতে থাকো, তোমাদেরকে তো বাড়ি থেকে বের করতে পারবো না, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। বরের কথা শুনে আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে। বিজয় রাগ করে নিজের রুমে চলে গেছিল এবং ব্যাগ গোছানো শুরু করে দিয়েছিল। আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে বিজয়কে বলেছিলাম, তুমি এইসব কি করছো? তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমিও তোমার সঙ্গে চলে যাব, কারণ তোমাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। বিজয় তখন বলে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে না, তোমরা সবাই এখানেই থাকো, আমি চলে যাচ্ছি। আমার শাশুড়ি এসব দেখে কাঁদতে কাঁদতে বিজয়ের কাছে আসে এবং হাত জোর করে বলে, বিজয় আমার ভুল হয়ে গেছে, এরপরে আর কখনো এরকম হবে না। সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বরকে বলেছিল যাতে সে বাড়ি ছেড়ে না যায়। তখন বর আমার শাশুড়ির কান্না দেখে নিজের রাগটাকে শান্ত করে এবং তার বাবার ঘরে গিয়ে তালা মেরে আসে। এরকম প্রায়ই করত। যখনই তার মা তার বাবাকে খাবার দিত, বিজয় জানতে পারলেই তার বাবার ঘরে তালা দিয়ে আসতো এবং বেশ কিছুদিন পরে সে নিজে থেকেই আবার তালাটাকে খুলে রেখে দিত। সে নিজে তো তার বাবার খেয়াল রাখতই না এবং আমাদেরকেও খেয়াল রাখতে দিত না। আমার শাশুড়ি সেদিন সারাদিন নিজের ঘর থেকে বের হয়নি এবং রাতের খাবারটাও খায়নি। তাই আমি নিজে গিয়ে রাতের খাবারটা শাশুড়ির ঘরে দিয়ে এসেছিলাম এবং ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম শ্বশুর শাশুড়ির আসার আগে আমার বাড়িতে যেমন শান্তি ছিল, শ্বশুর শাশুড়ি থাকা অবস্থাতেও যেন আমার বাড়িতে শান্তি ফিরে আসে এবং সবকিছু যাতে আগের মতো হয়ে যায় এবং আমার বর যাতে তার বাবার সঙ্গে এরকম অত্যাচার না করে। যত দিন যাচ্ছিল আমার মনের ভেতরের প্রশ্ন উথাল পাতাল করছিল এবং আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল।
সেদিন আমি ভেবে নিয়েছিলাম যে যেমন করেই হোক না কেন আমি শ্বশুরের ঘরের ভিতর ঢুকবই এবং জিজ্ঞেস করবই বিজয় তার সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করে। তারপর বর যখন শ্বশুরের ঘরে তালা মেরে চাবিটা নিজের পকেটে রাখতো তখন আমি খেয়াল করেছিলাম রাতের খাবার খেয়ে সে কাপড় চেঞ্জ করে বাথরুমেই কাপড়টাকে রেখে বাইরে চলে যায়। রাতের খাবার খাওয়ার পরে বিজয় তার বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ টাইম কাটায়। তারপর সে বাড়ি আসে। সে মোটামুটি ১ ঘন্টা পরে বাড়ি আসে। আমি সেদিন রাতের বেলা বিজয়ের বাইরে যাওয়ার অপেক্ষা করছিলাম। ঠিক ৯টার সময় বিজয় রাতের খাবারটা খেয়ে কাপড় চেঞ্জ করে অন্য কাপড় পরে বাইরে চলে যায়। আমি তখন বাথরুমের ভিতর ঢুকে তার শার্টের পকেট থেকে চাবিটা আগে চুপচাপ বের করে নিই এবং আমার শাশুড়িও যখন নিজের রুমের মধ্যে চলে যায় তখন চুপচাপ রান্নাঘর থেকে ট্রেতে খাবার নিয়ে আমার শ্বশুরের ঘরে তালা খুলে ভিতরে ঢুকে যায়। ঢুকতেই তো আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ উনি মেঝেতে পড়েছিলেন এবং শ্বশুরের খুবই খারাপ অবস্থা ছিল। আমি তাড়াতাড়ি করে খাবারের ট্রেটা নিচে রেখে উনাকে তুলে চেয়ারে বসাই এবং একটু জল খেতে দিই। উনি তো ভালো করে হাঁটতেও পারছিলেন না এবং অনেক বেশি বয়স্ক ছিলেন এবং অনেক দুর্বলও হয়েছিলেন। শাশুড়ি বলেছিল গ্রামের বাড়িতে একদিন শ্বশুর ছাদ থেকে পড়ে গিয়ে অচল হয়ে গেছে এবং শ্বশুর নাকি এখন কথাও বলতে পারে না। জল খেয়ে যখন আমার শ্বশুর একটু সুস্থ হয় তখন উনি আমাকে বলেন, বৌমা, তুমি এখানে এসেছো? বিজয় জানতে পারলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তুমি এখান থেকে চলে যাও মা। শ্বশুরের মুখ থেকে কথা শুনে আমি তো চমকে গেছিলাম, কারণ আমার শাশুড়ি তো বলেছিল আমার শ্বশুর কথা বলতে পারে না। তাহলে আমার শাশুড়ি আমাকে কেন বা মিথ্যা কথা বলেছিল? এতদিন ধরে আমার শ্বশুর ঘরের মধ্যে বন্দি ছিলেন কিন্তু উনিও কোনোদিন কথা বলেননি বা কোনোদিন আওয়াজ বের করেননি। আমি উনাকে বলেছিলাম, আপনার এরকম অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে বাবা এবং খুব কষ্ট হচ্ছে। তাই আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আপনি খাবারটা খেয়ে নিন। খাবারটা দিয়ে আমি তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে আবার তালা বন্ধ করে বাথরুমে যে শার্টের মধ্যে চাবিটা ছিল সেখানে আবার চাবিটাকে আমি ভরে রেখে দিই, যাতে বরের কোনো সন্দেহ না হয়। এই ব্যাপারে আমার শাশুড়িও কিছুই জানতো না। সেদিন যখন আমার বর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল তারপর থেকেই আমার শাশুড়িও নিজের রুম থেকে বের হতো না এবং শ্বশুরকে ভয়ে সে খাবার দিতে যেত না। এইভাবে রাতের খাওয়া দাওয়ার পরে বর যখন বাড়ির বাইরে চলে যেত তখন আমি বাথরুমের ভিতর গিয়ে তার জামার পকেটের ভেতর থেকে চাবিটা বের করে শ্বশুরের জন্য খাবার নিয়ে যেতাম। শ্বশুর শাশুড়ির আসতে ৪ মাস হয়ে গেছিল। আমি ভেবেছিলাম এইভাবে লুকিয়ে শ্বশুরের সেবা যত্ন কমসে কম করতে পারবো, ওনার খেয়ালটা তো রাখতে পারবো। এই ব্যাপারে আমার শাশুড়িও কিছুই জানতো না। যখন আমি শ্বশুরকে খাবার দিতে যেতাম তখন উনি আমাকে অনেক ভয়ে ভয়ে বলতেন, বিজয় জানতে পারলে অনেক খারাপ হবে। বিজয়ের নাম শুনে আমার শ্বশুর অনেক ভয় পেত। আমি প্রায় দিনই চেষ্টা করেছিলাম শ্বশুরকে জিজ্ঞেস করার যে বিজয় তার সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করে। আমার এই কথাটা জিজ্ঞেস করা মাত্রই আমার শ্বশুর কিছু না বলেই কাঁদতে শুরু করতো আর বলতো, বিজয় তো অনেক ভালো। বৌমা, তোমার কপাল যে তুমি বিজয়ের মতো ছেলেকে স্বামী রূপে পেয়েছো। শ্বশুরের মুখ থেকে এই কথা শুনে তো আমি আরো বেশি আশ্চর্য হয়েছিলাম, কারণ বিজয় উনার উপর এত বেশি অত্যাচার করার পরেও তার বাবা বিজয়ের নাম করছিল, কিন্তু উনি আমাকে এর থেকে বেশি কিছু বলেননি। যখনই জিজ্ঞেস করতাম উনি কান্না শুরু করে দিতেন। তাই আমি আর এই ব্যাপারে কোনো কথা ওনাকে জিজ্ঞেস করিনি, কারণ আমি চাইনি শুধুই শুধুই আমার জন্য উনি কষ্ট পান। আমি ওনাকে কোনো কষ্ট দিতেই চাইনি। তাই প্রত্যেক দিনই বরের চলে যাওয়ার পরে আমি শ্বশুরকে বেশি করে খাবার দিয়ে চলে আসতাম, যাতে উনি তার পরের দিনও একটু আরাম করে খেতে পারেন। কারণ সারাদিন আমি শ্বশুরকে খাবার দিতে যেতে পারতাম না, কারণ বিজয় সকালে নিজের কাজে যাওয়ার সময় চাবিটাও নিয়ে চলে যেত এবং রাত্রেবেলা বাড়ি ফিরতো তখন রাত্রেবেলা শ্বশুরকে বেশি করে খাবারটা দিয়ে আসতাম, যাতে তার পরের দিনও একটু খেতে পারে এবং ভালো করে টিফিন বক্সে খাবারগুলোকে ভরে দিয়ে আসতাম। একদিন আমি শ্বশুরকে খাবার দিয়ে দরজা বন্ধ করে বেরোচ্ছিলাম। ঠিক সেই সময় আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমার তো ভয়ে দমবন্ধ হওয়ার মতন অবস্থা হয়ে যায়, কারণ আমার সামনেই বর দাঁড়িয়েছিল এবং আমার হাতে থালাবাটি দেখে সে বুঝতে পারে আমি শ্বশুরকে খাবার দিয়ে এসেছি। তখন সে অনেক জোরে আমার উপর চিৎকার করে। তার চিৎকার শুনে ভয়ে আমার হাত থেকে থালাবাটি পড়ে যায়। আমার শাশুড়িও তখন নিজের ঘর থেকে বেরিয়ে আসে এবং সেও চমকে যায়। বর তখন বলে, তোমার সাহস কি করে হলো আমার অনুপস্থিতিতে এই মানুষটাকে খাবার দেওয়ার? তুমি এই মানুষটার জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। উনি আমার বাবা না, উনি আমার শত্রু। আমি উনাকে ঘেন্না করি। উনি আমার নিজের বাবা না, সতের বাবা। বরের মুখ থেকে এই কথাটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। বিজয় এসব কি বলছিল?
তার মুখ থেকে এসব কথা শুনে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম এবং বলেছিলাম যে তার বাবা একটা ভালো লোক। তখন বিজয় আমাকে তানা মেরে বলেছিল, ও, তাহলে তুমি এবার আমার বিরুদ্ধে গিয়ে এত বাজে লোকটাকে সাপোর্ট করছো? আমি ভাবতেও পারিনি মোনালিসা, তুমি আমার বিরুদ্ধে গিয়ে এত ফালতু একটা লোককে সাপোর্ট করবে। উনি কোনোদিন ভালো বাবা, ভালো স্বামী, ভালো ছেলে হতে পারেননি। আমি উনাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি উনাকে ঘেন্না করি। আমার দুই চোখের বিষ ওই লোকটা। আমার বর রেগে তার বাবার ব্যাপারে অনেক আজে বাজে কথা বলেছিল। সে বলেছিল এই লোকটা একটা জ্যান্ত সাপ। ওকে তুমি যতই দুধ খাওয়াবে ঘুরে ফিরে তোমাকে এসে দংশন করবে। ও কোনোদিনও ভালো বাবা হতে পারেনি। আমি কোনোদিন তাকে ক্ষমা করতে পারবো না। আমার বরের মুখ থেকে এসব কথা শুনে আমার শাশুড়ি বলে, বিজয় নিজের বাবার ব্যাপারে ওই রকম বলতে নেই। তখন বিজয় অনেক বেশি রেগে তার মায়ের দিকে আঙুল দেখিয়ে বলে, তুমি একদম চুপ করে থাকো। আর যা কিছু হয়েছে সবকিছু তোমার জন্য। আজ তোমার জন্যই আমার বউ আমার থেকে লুকিয়ে এই জঘন্যতম মানুষটাকে খাবার দিতে গেছে। সমস্ত কিছু দোষ তোমার। তোমার জন্য আমার বউ আমাকে মিথ্যা কথা বলেছে। এই মানুষটা আমার দুই চোখের বিষ। আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে তখন আমার কাছে এগিয়ে আসে এবং বলে, বৌমা, তোমার শ্বশুর বিজয়ের সতের বাবা। শাশুড়ির মুখ থেকে এই কথা শুনে আমি অবাক হয়েছিলাম। তারপর শাশুড়ি বলেন, বিজয়ের বাবা যখন মারা যায় তখন বিজয় খুব ছোট ছিল। আমার বাবা মা তোমার শ্বশুরের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে করিয়ে দিয়েছিল। তোমার শ্বশুরের আগে থেকে একটা ছেলে ছিল। যদিও বা তার আগের স্ত্রী মারা যেতে 1 বছরও হয়নি, কিন্তু তোমার শ্বশুর আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। কারণ আমার অনেক সম্পত্তি ছিল। ওই সম্পত্তিগুলো বিজয়ের নিজের বাবার ছিল। বিজয়ের সতের বাবা আমার সম্পত্তির লোভে আমাকে বিয়ে করতে রাজি হয়। বিয়ের পরে বিজয়ের ও তার নিজের ছেলের সঙ্গে তোমার শ্বশুর তুলনা করা শুরু করে দেয়। তোমার শ্বশুর তার নিজের ছেলেকে খুবই ভালোবাসতো, কিন্তু আমার বিজয়কে একদমই দেখতে পারতো না। বিজয়ের কোনো দোষ না থাকলেও উল্টোপাল্টা কথা শোনাতো এবং তার উপর অত্যাচার করত। অথচ তোমার শ্বশুরের নিজের ছেলে কোনো ভুল ত্রুটি হলে তাকে কিছুই বলতো না। একটু কোনো ভুল ত্রুটি হলে বিজয়কে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিত এবং 7-8 দিন ধরে তাকে খেতে দিত না। এসব দেখে আমার খুব কষ্ট হতো, কিন্তু আমাকেও ভয় দেখিয়ে রাখতো। তাই আমি বিজয়ের জন্য কিছু করতে পারতাম না। বিজয়কে যখন ঘরে বন্দি করে রাখতো তখন তোমার শ্বশুরের অনুপস্থিতিতে আমি বিজয়কে লুকিয়ে খাবার দিয়ে আসতাম। তখন বুঝতে পেরেছিলাম এই লোকটার সঙ্গে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি, যার জন্য আমার বিজয়কে অনেক কষ্ট পেতে হচ্ছে। বিজয় তার দ্বিতীয় বাবাকে অনেক বেশি ভয় পেত। বিজয়কে যখন 7-8 দিন ঘরের মধ্যে বন্দি করে রেখে দিত, তখন সে না খেতে পেয়ে আধমরা অবস্থায় পড়ে থাকতো। তারপর বিজয়ের যখন 15 বছর বয়স হয়ে যায় তখন তোমার শ্বশুর তার উপর মারধর করে সমস্ত প্রপার্টি নিজের নামে করে নিয়েছিল এবং আমার ছেলে বিজয়কে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তোমার শ্বশুর আমার একটাও কথা শোনেনি। বিজয়ের হয়ে আমি কিছু বলতে গেলেই তোমার শ্বশুর আমাকেও মারধর করত। অথচ আমি দুই ছেলেকেই নিজের ছেলের মতোই ভালোবাসতাম, কিন্তু তোমার শ্বশুর কোনোদিন বিজয়কে বাবার মতো ভালোবাসা দেয়নি। বাবার মতো ভালোবাসা দেওয়া তো দূরের কথা, বিজয়ের সঙ্গে দুটো কথাও বলতো না। ওদিকে তোমার শ্বশুর নিজের ছেলেকে অতিরিক্ত ভালোবাসতো। সে তার বাবার অতিরিক্ত ভালোবাসা পেয়ে অনেক বেশি বিগড়ে গেছিল। সে কোনো ভুল ত্রুটি করলেও তোমার শ্বশুর কিছু বলতো না। তোমার শ্বশুর যা ভুল করেছে ওটার শাস্তি সে এই জগতেই পেয়ে গেছে। তোমার শ্বশুরের নিজের ছেলে যখন বড় হয়ে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, তখন তার উপর অত্যাচার শুরু করে দেয়। সে নিজের বাবার উপরেই মারধর করত। একদিন তো তার বাবার উপর মারধর করে তার বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়, ঠিক যেমন তোমার শ্বশুর বিজয়ের সঙ্গে করেছিল। তারপর তোমার শ্বশুরের নিজের ছেলে আমাদের দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এবং গ্রামের লোকেদের কাছে আমাদেরকে অনেক অপমান করে। আমরা লজ্জা সহ্য করতে না পেরে তোমাদের বাড়ি চলে আসি। বিজয় বাড়ি থেকে বেরিয়ে আমার সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছিল। তোমাদের বাড়ি আসার পরে বিজয় তার বাবার সঙ্গে প্রতিশোধ নিয়েছে। প্রতিশোধ নেওয়ার জন্যই সে তার বাবাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, ঠিক যেমন তার বাবা বিজয়কে করেছিল। বিজয় অনেক কষ্ট করে আজ নিজের পায়ে দাঁড়াতে পেরেছে এবং সে তোমার সঙ্গে খুবই ভালো আছে। তোমার শ্বশুর নিজের পাপের শাস্তি এই জগতেই পেয়ে গেছে। শাশুড়ির সমস্ত কথা শুনে আমি বরকে বোঝানোর চেষ্টা করি এবং বলি, যা হওয়ার তা তো হয়ে গেছে এবং তোমার বাবাও সেটার শাস্তি ভোগ করে নিয়েছেন। তুমি এবার উনাকে ক্ষমা করে দাও, কারণ উনার উপর প্রতিশোধ নেওয়ার মতো আর কিছুই নেই। উনি এমনিতেই অচল হয়ে গেছেন, অনেক বেশি দুর্বল হয়ে গেছেন। ভগবান তার পাপের ফল এই দুনিয়াতেই দেখিয়েছেন। যে যেমন কর্ম করবে সে তার ফল এই জগতেই পাবে। এই সমস্ত কথা বলার পরে আমার শ্বশুর তার ছেলের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। আমার বর তখন বুঝতে পারে যা হওয়ার হয়ে গেছে এবং এই বয়স্ক মানুষকে তার উপযুক্ত শাস্তিও ভগবান দিয়েছেন। সেই জন্যই তো তার নিজের ছেলে তার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে।
তারপরে আমার বর আগের মতোই অনেক হাসিখুশি থাকতো এবং সবাইকে খুব ভালোবাসতো। আমরা সবাই তখন একসঙ্গে মিলেমিশে ছিলাম এবং খুব ভালো ছিলাম। কিন্তু আমার শ্বশুর যেহেতু আগের থেকে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং বয়স্কও হয়েছিলেন, উনি হঠাৎ করে একদিন মারা যান। উনার মৃত্যুর খবর পেয়ে তো উনার নিজের ছেলেও দেখতে আসেনি। আমার শ্বশুরের মারা যাওয়ার পরে শাশুড়ি আমাদের সঙ্গেই থাকতেন। আমার শাশুড়ি তো আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন। আমরা সবাই এখন খুব ভালো আছি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটাই, ধন্যবাদ।